বছর নিজের মধ্যে আগলে রাখা ভালোবাসা আজ কোনো বাধা মানতে চাই না। ওনার এমন ব্যবহারে আমার হার্ট যেন 10 গুণ বেশি বিট করছে। ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি আর না পেরে কান্নাই করে দিলাম। সুইমিং পুলে ঠান্ডা পানিতে যখন দুজনে ভিজে একাকার, হঠাৎ আমার কাঁধে উষ্ণ কিছু টের পেলাম আমি। ওর গলা থেকে মাথা তুলে দেখলাম ও কাঁপছে, আর ওই উষ্ণ পরশ ওর চোখের পানিরই। ওকে কোলে নিয়ে পুল থেকে তুললাম, ওর দু গালে হাত দিয়ে বললাম, সরি সরি, প্লিজ কান্না থামাও, আর করবো না এমন। সরি তো পিচ্ছি, আমি পিচ্ছি না, আমার জন্য তো পিচ্ছি, আমার থেকে 6 বছরের ছোট তুমি। পিচ্ছি বলে তো এইভাবে কিস করলেন? ইচ্ছা করে তো আর করিনি, কন্ট্রোল করতে পারিনি, কি করব? কাঁথা পুরি আপনার কন্ট্রোলের, ফাজিল ছেলে একটা। আচ্ছা বাবা, আর করবো না প্রমিস, বাট হাত ধরবো আর হাগও করবো। কথাগুলো বলেই ওখান থেকে চলে আসলাম। বজ্জাত কোথাকার। টাওয়ার নিয়ে চেঞ্জ করে শুয়ে পড়লাম। আজকে নিজের উপর অবাক হচ্ছি, আমার মতো গম্ভীর ছেলে এমন ভাবে রোম্যান্স করতে পারে কখনো কেউ চিন্তাও করবে না। স্কুল কলেজে কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনি প্রয়োজন ছাড়া, আর আজকে আমার এই দশা। জিন বাসায় ফেরার সময় জিমিনকেও পিক করে আনলো। সবাই মিলে দুপুরে খেতে বসেছে। খালামণিরা চলে এসেছে, ওদেরকে বলে আজকে বের হয়ে যেতে হবে। বাপ কথা শোনাই, আর চাঙ্কুক ভাইয়া আজকে যা বললো আর করলো, চলে যাওয়ার কথা বলতেই যাব ঠিক তখনই, তেমা তোর খালু আজ তোকে যে কথাগুলো বলেছে ওগুলোর কোনো কষ্ট নিস না। আমার কথা ভেবে হলেও কথাগুলো হজম করে নি। কোনো ব্যাপার না খালামণি। যা বাবা, কি বলতে কি বলে ফেললাম। আর সকালের ঘটনা জানলো কি করে খালামণি? নিশ্চয়ই বজ্জাত্রারই কাজ। তারপর দিলাম একটা হাঁচি। কি রে, তোর ঠান্ডা লাগলো কেমনে? আসলে সুইমিং। আরে আম্মু, তোমারও বুদ্ধি গেল নাকি? কালকেই তো এত লম্বা জার্নি করে আসলো, ঠান্ডা লাগতেই পারে। মেয়েটার এমনিতেও খাওয়া দাওয়ার কোনো কিছুরই ডিসিপ্লিন নেই। সমস্যা নেই, আমি তখন থেকে পড়াবো। ডেলি 6টার মধ্যে উঠবেও। আম্মু ওকে বললো খাওয়া শেষে বই খাতা নিয়ে যেন আমার রুমে আসে। কথাগুলো বলেই চলে গেল, দাঁড়ালো না। কি ভাব নিয়ে বললো রে বাবা, যেন আমাকে পাত্তাই দেয় না। আলহামদুলিল্লাহ, ফাইনালি ছেলেটার মাথায় একটু বুদ্ধি আসলো। তেমা যা, খালামণি আমি নিজেই পড়তে পারবো। আমি তোর খালা নাকি তুই আমার খালা? যা যা, এখন বুঝবি ভাইয়ার কাছে পড়ার বেড়া। এই তুই বেশি কথা বলিস। উঠে বই খাতা নিয়ে গেলাম বজ্জাত্রার রুমে। ঢুকে বই খাতা টেবিলে রাখলাম। পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে পেটে হাত বোলাতে লাগলো। কি করছেন কি? ছাড়ুন বলেই একটা দিলাম হাঁচি। আরে তোমার হাঁচিও তো পিচ্চিদের মতো কিউট। পিচ্চিটা আমার অনেক তো ডিসিপ্লিন করেন। নিজে যে কত বড় মিথ্যা কথা বললেন, আমার ঠান্ডা এই জন্য লেগেছে। কথাগুলো বলতেই আমাকে ছেড়ে দিল আর টেবিলের সামনে চেয়ারে গিয়ে বসলো। বসো, বই বের করো আর কোচিংয়ের শিডিউল দেখাও। দেখালাম। কালকে তো ম্যাথ টেস্ট, আমি নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। তুমি এই নিয়মগুলোর 300টা এমসিকিউ সন্ধ্যার মধ্যে সলভ করে দেখাবে। এতগুলো কেন? অনেক কম দিয়েছি বলো। সবগুলো যদি কমপ্লিট করতে না পারো, যতগুলো পারবে না ততগুলো কিস চাই কিন্তু। তাহলে প্লিজ গো ফার্স্ট। জিমির আপুর রুমে গিয়ে বসলাম। মাথাটাই খারাপ হয়ে গেল। এতগুলো ম্যাথ কি করে সম্ভব? তাও এত ফাস্ট কি হয়েছে? গালটা তো ফুলা ফুলা লাগছে কেন? হ্যাঁ মজা নাও, ভালো, তোমাদেরই তো সময়। তোমার বজ্জাত ভাইটা কতগুলো ম্যাথ দিয়েছে দেখো। তুমি বলো এত কম সময়ে এতগুলো ম্যাথ করা কি পসিবল? ওই জন্যই তো ওর কাছে আমি কখনো পড়া বুঝি না। সবাইকে নিজের মতো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড মনে করে। আপু প্লিজ আমাকে পথ দেখাও, নইলে আমি কি করব? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া আপু, বলো না প্লিজ বলো। 150টা তুই করবি আর 150টা আমি করব, ওকে? ইউ আর দ্য বেস্ট আপু। সন্ধ্যাবেলায় জাঙ্কুকের রুমে। পিচ্চি কাজ কমপ্লিট? জি। কি বলো, কই দেখি। দেখুন, ম্যাথে তো বেশ ভালোই হয়ে গেছে দেখছি। হ্যাঁ লিসেন, আমি ম্যাথে কখনোই খারাপ ছিলাম না, ওকে? ক্লাস 8-এ আমার অনেক বড় একটা প্রবলেম ছিল, তাই জন্য আমি অত কম নাম্বার পেয়েছিলাম। তা কেমন প্রবলেম শুনি? আপনাকে কেন বলবো? আমাকে কেন বলবে তার মানে? না মানে বলবো তো, বলছি শুনুন। ক্লাস 8-এর ম্যাথ স্যার যেটা ছিল, উনি অনেক ডিস্টার্ব করতেন। ওনার ক্লাসও আমি করতে চাইতাম না ওনার জ্বালায়। পরে ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেমন বাজে লোক, ছোট একটা মেয়ের দিকে এইভাবে তাকাতো। আপনিও তো তাকান। কি বললে? তেইহুম তো এক দৌড়ে চলে গেল জিমিনের রুমে। আজকে বেঁচে গেলে। খাবার টেবিলে আজকে সবাই একসাথেই খেতে বসেছে। মনের সুখে খাচ্ছিলাম। হঠাৎ করে পায়ে কারো স্পর্শ টের পেলাম। ভয়ে চিৎকার করে উঠলাম। কিরে মা, কি হলো? পায়ে যেন কি লাগলো। আরে ককরোচ হবে আর কি। জাঙ্কুক, তোমারও দেখছি মাথাটা গেছে। আমাদের ঘরে ককরোচ থাকবে? লাইক সিরিয়াসলি জীবনেও না। আচ্ছা আচ্ছা, খাও সবাই। আবার পায়ে স্পর্শ পেলাম। এটা তো আস্তে একটা মানুষের পা। সামনে তাকাতেই দেখলাম বজ্জাতটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মিট মিট করে হাসছে। আরে দিয়ে দেখি কিছুই খাচ্ছ না। প্লেটটা দাও, আমি দিয়ে দিচ্ছি তোমায়।
নাই। প্লেটটা নেওয়ার সময় আমার হাতটা চেপে ধরলো। বজ্জাত ছেলে কোথাকার। তারপর আবার আমার পায়ে স্পর্শ। এত লম্বা কেমন করে হয় একটা ছেলের পা? যতই পা পিছিয়ে নিই না কেন ততই পায়ে পা ঘুষেই যাচ্ছে। মা, কাল থেকে তো তেইহুনের কোচিং, ও কিভাবে যাবে? আমি ওকে ড্রপ আর পিক করতে পারি, আমি তো ফ্রি আছি। তেইহুনের পায়ে পা বলাতেই কথাটা বললো জাঙ্কুক। আরে না খালামণি, ভাইয়া এত কষ্ট কেন করবে? তুই চুপ কর তো, এতদিনে বুদ্ধিমানের মতো কথা বলেছে আমার ছেলেটা। ইউ মিন আমার ছেলে ড্রাইভারের কাজ করবে একটা মিডল ক্লাস যৌবনে? এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে পটানোর জন্য তুমি কি কি করেছিলে সেটা না হয় তোমার ছেলে মেয়েদের সামনে নাই বললাম। খাওয়া শেষে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। জিমিন আপুর পাশে ঘুমাচ্ছিলাম, কে যেন হঠাৎ করে টান দিয়ে শোয়া থেকে তুললো। তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া টেনে সোজা তার রুমের ওয়াশরুমে ঢুকিয়ে নিল।